নমস্কার, আমি পায়েল। আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপিনের সংসারের প্রথম পর্ব আপনারা অনেকেই শুনেছেন। বিপিন কেমন, বিপিনের পরিবারে কে কে রয়েছেন, বিপিনের সংসার ঠিক কিভাবে চলে, অনেকটাই আঁচ পেয়েছেন আপনারা। আজ দ্বিতীয় পর্বে আরো অনেকটাই জানতে পারবেন বিপিনের সংসার সম্বন্ধে। আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপিনের সংসার উপন্যাসের দ্বিতীয় পর্ব। রাত্রে বিপিনের ভালো ঘুম হইল না। মানির সঙ্গে দেখা হওয়াতে তাহার মনের মধ্যে কেমন যেন সব গোলমাল হইয়া গিয়াছে। মানি তাহার সঙ্গে কথা বলিবার জন্যই জানালার ধারে দাঁড়াইয়াছিল। তাহা হইলে সে আজও মনে রাখিয়াছে। তবে যে বলে বিয়ে হলেই মেয়েরা সব ভুলে যায়। বিপিনের পৌরুষগর্ব একটু তৃপ্ত হইয়াছে। মানি জমিদারের মেয়ে, সে গরিব, লেখাপড়া এমন কিছু জানে না, দেখিতেও খুব ভালো নয়। তবু তো মানি তাহারই সঙ্গে নির্জনে কথা বলিবার জন্য লুকাইয়া জানালায় দাঁড়াইয়াছিল। 2-3 দিনের মধ্যে মানির সঙ্গে আর দেখা হইল না। অনাদিবাবু তাহাকে লইয়া হিসাবপত্র দেখিতে বসেন। রোকরাজ 2 মাস লেখা হয় নাই, খতিয়ান তৈয়ারি নাই, মাসকাবারি হিসাবের তো কাগজই কাটা হয় নাই। খাইবার সময় বাড়ির মধ্যে যায়, খাইয়া আসিয়াই কাছারি বাড়িতে গিয়া জমিদার বাবুর সামনে বসিয়া কাজ করিতে হয়। অনাদিবাবু লোক খারাপ নন, তবে গম্ভীর প্রকৃতির লোক, কথাবার্তা বেশি বলেন না। জমিদারির কাজ খুব ভালো বোঝেন। তিনি আসনে বসিয়া থাকিলে কাজে ফাঁকি দেওয়া শক্ত। বিপিন গত মাসের প্রজাবাড়ি হিসেবটা একবার দেখি। বিপিন ফাঁপড়ে পড়িল। সে খাতায় গত 3 মাসের মধ্যে সে হাতই দেয় নাই। ও খাতা এখন তৈরি নেই। তৈরি নেই? তৈরি করো, কিস্তির আর দেরি কি? এখনো যদি তোমার সে হিসেব তৈরি না থাকে। তারপরে আছে নানা ঝঞ্ঝাট। জেলেরা কোমর জাল ফেলিয়াছিল পুটিখালির বাওরে। বিপিনই জাল পিছু 5 টাকা হিসাবে তাহাদের বন্দোবস্ত দিয়াছিল। আর 4 মাস হইয়া গেল, কেহ একটি পয়সা আদায় দেয় নাই। সেজন্য জমিদার বাবুর কাছে কৈফিয়ত দিতে দিতে প্রাণ গেল। আজই অনাদিবাবু বলিলেন, তুমি খেয়ে দে বিরুহারুকে সঙ্গে নিয়ে নিজেই একবার ঘোষপুরে যাও। আজ কিছু বেটাদের কাছ থেকে আনতেই হবে। মেয়ে জামাই এখানে রয়েছে, খরচের অন্ত নেই। আজ অন্তত 20 টাকা নিয়ে এসো। এই রৌদ্রে খাইয়া উঠিয়াই ঘোষপুরে ছুটিতে হইবে। নায়েব গোমস্তা প্রজাবাড়ি তাগাদা করিতে দৌড়ায় কোন জমিদারিতে। ইহাদের এখানে এমনই ব্যবস্থা। পাইক পেয়াদার মধ্যে বিরুহারি এক হইয়াও বহু এবং বহু হইয়াও এক। বাজে পয়সা খরচ ইহারা করিবেন না, সুতরাং আদায়ের অবস্থাও তথই বচ। সন্ধ্যার সময় ঘোষপুর হইতে সে ফিরিল। জেলেদের পাড়ায় আজ 2-3 মাস হইতে ঘোর ম্যালেরিয়া লাগিয়াছে। কেহ কাজে বাহির হইতে পারে নাই। কোমর জাল যেমন তেমনই জলে ফেলা রহিয়াছে। তবুও সে নিজে গিয়াছিল বলিয়া তাহার খাতিরে টাকা 4 মাত্র আদায় হইয়াছে। রাত্রে অনাদিবাবু ডাকিয়া পাঠাইলেন বাড়ির মধ্যে। গিন্নিও সেখানে ছিলেন। কত আদায় করলে বিপিন? বিপিন মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, 4 টাকা। অনাদিবাবু গুড়গুড়ির নল ফেলিয়া তাকিয়া ছাড়িয়া সোজা হইয়া বসিলেন। 4 টাকা মোটে? বলো কি? এর নাম আদায়? তবেই তুমি মহালের কাজ করেছ। গিন্নি বলিয়া উঠিলেন, জেলেদের মহালে গেলে বাপু 1-8টা বড় মাছই না হয় নিয়ে এসো। মেয়ে জামাই এখানে রয়েছে, তা তোমার কি সে হুঁশপব্য আছে? সেদিন বললাম ধোপাখালির হাট থেকে মাছ আনতে, না
250 এক কাতলা মাছ পয়সা দিয়ে কিনে এনে হাজির। বিপিনের ভয়ানক রাগ হইল। একবার ভাবিল, সে বলে, বেশ, এমন লোক রাখুন যে প্রচার ঠেঙিয়ে বিনি পয়সায় মাছ আপনাদের এনে দিতে পারবে। আমি চললুম, আমার মাইনে যা বাকি পড়েছে তা আজই চুকিয়ে দিন। কিন্তু অনেক কষ্টে সামলাইয়া গেল। কেবল বলিল, মাছ কেউ এখন ধরছে না মাসিমা, সবাই মরছে ম্যালেরিয়ায়, মাছ ধরবার একটা লোকও নেই। বিপিন সামলাইয়া গেল মানির কথা মনে করিয়া। মানি এখানে থাকিতে তাহার বাপ মায়ের সঙ্গে সে অপ্রীতিকর কিছু করিতে পারিবে না। জমিদার গিন্নি বলিলেন, আর বারবাড়িতে যাচ্ছ কেন, একেবারে খেয়ে যাও। ইহাদের বাড়িতে রাঁধুনি আছে, এক বৃদ্ধা বামুনের মেয়ে। সে রাত্রে চোখে দেখিতে পায় না বলিয়া গিন্নি নিজেই পরিবেশন করেন। জামাইবাবু একসঙ্গেই বসিয়া খান, তবে তিনি নরলোকের সঙ্গে বড় একটা কথাবার্তা বলেন না। আজও বিপিন দেখিল, একই জায়গায় খাইতে বসিয়া জামাইয়ের পাতে পড়িল মিষ্টি পোলাও, তাহার পাতে দেওয়া হইল সাদা ভাত। তবে একসঙ্গে বসাইবার মানে কি? সেদিনও ঠিক এমন হইয়াছে সে জানে। ইহারা কৃপণের এক শেষ। জামাইয়ের জন্যে কোন রকমে ক্ষুদ্র হাঁড়ির এক কোণে 2টি পোলাও রাঁধিয়াছেন, তাহা হইতে তাহাকে দিতে গেলে চলিবে কেন? তবু রোজ পোলাওয়ের ব্যবস্থা করিয়া বড় মানুষে দেখানো চাই। খাওয়ার পরে সে চলিয়া আসিতেছে বাহির বাড়িতে। জানালায় মানি দাঁড়াইয়া তাহাকে ডাকিল, ও বিপিনদা। এই যে মানি, কদিন দেখিনি। তুমি কখন যাও কখন খাও তোমার নিজেরই হিসেব আছে। আজ পোলাও কেমন খেলে? বেশ। না, সত্যি বলো না, ভালো হয়েছিল? কেন বলতো? আগে বলো না কেমন হয়েছিল। বললুম তো, বেশ হয়েছিল। আমি রেঁধেছি। তুমি মিষ্টি পোলাও খেতে ভালোবাসতে, মনে আছে? খুব মনে আছে। আচ্ছা, আমি যাই মানি, রাত হয়ে গেল খুব। মানি একটু ইতস্তত করিয়া বলিল, মা তোমাকে পেট ভরে খেতে দিয়েছিল তো পোলাও? আমি ওখানে যেতাম, কিন্তু। বিপিন বুঝিতে পারিল মানির স্বামীও সেখানে। এ অবস্থায় মায়ের সামনে পল্লীগ্রামের রীতি অনুসারে মানির যাওয়াটা অশোভন। হ্যাঁ, সে সব ঠিক হয়েছিল, আমি যাই। মানি বুদ্ধিমতী মেয়ে, মায়ের হাত সে খুব ভালো রকমই জানে বলিয়াই সে এ প্রশ্ন বিপিনকে করিল। কিন্তু বিপিনের উড়ু উড়ু ভাব দেখিয়া সে একটু বিস্মিত না হইয়া পারিল না। বিপিনদা তো কখনো তাহার সঙ্গে কথা বলিবার সময় এমন যাই করে না। হয়তো ঘুম পাইয়াছে, রাত কম হয় নাই বটে। ইহার পর 2 দিন সে জমিদার বাবুর হুকুমে জেলেদের খাজনার তাগাদা করিতে ঘোষপুর গিয়া রহিল। ওখানকার মাতব্বর প্রজা রায়চরণ ঘোষের চণ্ডী মণ্ডপে ইহার পূর্বেও সে কিস্তির সময় কয়েকদিন ছিল। নিজেই রাধিয়া খাইতে হয়, তবে আদর যত্ন যথেষ্ট। সঙ্গতিপন্ন গোয়াল বাড়ি, দুধ দই ঘিয়ের অভাব নাই। জমিদারের ব্রাহ্মণ নায়েব বাড়িতে অতিথি। বাড়ির সকলে হাত জোড় তটস্থ। কিন্তু বিপিন মনে মনে ভাবে, এতে কি জমিদারের মান থাকে? এমন হয়েছেন আমাদের জমিদার যে একখানা কাছারি ঘর করবেন না, অথচ এই মহালে সালিয়ানা 2500 টাকা আদায়। একখানা দোচালা ঘর তুলে রাখলেও তো হয়, কিন্তু তাতে যে পয়সা খরচ হয়ে যাবে, ওরে বাবারে। 3 দিনের দিন রাত্রে বিপিন জমিদার বাড়ি ফিরিল। যাহা আদায়পত্র হইয়াছে অনাদিবাবুকে তাহার হিসাব বুঝাইয়া দিয়া একটু বেশি রাত্রে বাড়ির ভিতর হইতে খাইয়া ফিরিতেছে। জানালায় দাঁড়াইয়া মানি ডাকিল, বিপিনদা। এই যে মানি, কেমন? তোর নাকি মাথা ধরেছিল শুনলুম মাসিমার মুখে। মানি সে কথার কোনো উত্তর দিল না।
বলিল, দাঁড়াও, একটা কথা বলি। কি রে? তুমি সেদিন মিথ্যে কেন বলে গেলে আমার কাছে? তুমি পোলাও খেয়েছিলে সেদিন। মেয়ে মানুষ তুচ্ছ কথা এত মনে করিয়া রাখিতে পারে, বাসি কাসন্দি ঘাঁটা ওদের স্বভাব। 2 দিনের আদায়পত্রের ভিড়ের মধ্যে কাছারির কাজের চাপে তাহার কি মনে আছে সেদিন কি খাইয়াছিল না খাইয়াছিল? মানের যেমন পাগলামি। বিপিন মৃদু হাসিয়া বলিল, কেন খাইনি, তাতে কি? মানে বিপিনের কথার সুরে কৌতুকের আভাস পাইয়া ঝাঁঝালো সুরে বলিয়া উঠিল, তাতে কিছু না, কিন্তু তুমি মিথ্যে কথা কেন বলে গেলে? বললেই হতো খাইনি, আমি তোমায় ফাঁসি দিতাম। বিপিন পুনরায় মৃদু হাসি মুখে বলিল, সেইটে কি ভালো হতো? তোর মনে কষ্ট দেওয়া হতো না? মানি সে কথার কোনো উত্তর না দিয়া জানালা হইতে সরিয়া গেল। বিপিন হতবুদ্ধির মতো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বলিল, ও মানি, রাগ করবার কি আছে এতে? শোন না, ও মানি। কোনো সাড়া শব্দ না পাইয়া বিপিন বাহির বাড়ির দিকে চলিল। মনে মনে ভাবিতে ভাবিতে চলিল, মেয়ে মানুষ সব সমান, যেমন মনোরমা তেমনি মানি। আচ্ছা কি করলাম বলতো? দোষটা কি আমার? মনে মনে কি জানি কেন বিপিন কিন্তু শান্তি পাইল না। মানিটা কেন যে তাহার উপর রাগ করিল, করাই বা যায় কি? মানির তাহার প্রতি এতটা টান, তাহা বিপিন কি জানিত? জানিয়া মনে মনে যেমন একটু বিস্মিতও হইল, সঙ্গে সঙ্গে খুশি না হইয়াও পারিল না। পরের দিন সকালে বিপিন বাড়ির মধ্যে খাইতে বসিয়াছে। জমিদার গিন্নি আসিয়া বসিলেন। হ্যাঁ বাবা বিপিন, সেদিন আমি তোমাকে কি পোলাও দিইনি? বিপিন আকাশ হইতে পড়িয়া বলিল, কোন দিন? সেই যেদিন রাত্রে তুমি আর সুধাংশু একসঙ্গে খেলে। কেন বলুন তো? মেয়ে তো আমায় খেয়ে ফেলছে কাল থেকে। একসঙ্গে খেতে বসেছিলে দুজনে, তোমায় পোলাও দিইনি কেন তাই নিয়ে। তোমায় কি পোলাও দিইনি বলো তো বাবা? কেন দেবেন না? আমার তো মনে হচ্ছে আপনি 2 হাতা, আমার ঠিক মনে হচ্ছে না মাসিমা, এক মনে খেয়ে যাই, কত কাজ মাথায়, অত শত কি মনে থাকে? কিন্তু আপনি যেন 2 হাতা কি 3 হাতা। জমিদার গৃহিণী রান্নাঘরের দোরের কাছে সরিয়া গিয়া ভিতরে কাহার দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ওই শোন, নিজের কানে শোন, ও খেয়ে তো মিথ্যে কথা বলবে না। কার মুখে কি শুনিস আর তোর অমনি মহাভারতের মতো বিশ্বাস হয়ে গেল। আর এত লাগানি ভাঙানিও এ বাড়িতে হয়েছে, এরকম করলে সংসার করি কি করে? সেদিন রাত্রে খাইবার সময় বিপিন সবিস্ময়ে দেখিল, ভাতের পরিবর্তে মিষ্টি পোলাও পাতে দেওয়া হইয়াছে। ভোজনের আয়োজনও প্রচুর। এবেলা জামাইয়ের সঙ্গেই খাইতে বসিয়াছে। বিপিন কোনো কিছু জিজ্ঞাসা করার সঙ্গত মনে করিল না। তাহার ইহাও মনে হইল, জমিদার গৃহিণী যে ওবেলা মানির রাগের কথা তুলিয়াছিলেন, সে কেবল সেখানে জামাই ছিল না বলিয়াই। জামাই প্রতিদিনই আগে খাইয়া দোতলায় চলিয়া যায়। বিপিন একটু ধীরে ধীরে খায় বলিয়া রোজই তাহার দেরি হয় খাইতে। বিপিন খাওয়া শেষ করিয়া বহির্বাটিতে যাইবার সময় দেখিল, মানি তাহারই অপেক্ষায় যেন জানালার ধারে দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া হাসি মুখে বলিল, কেমন হলো বিপিনদা? চমৎকার হয়েছে, সত্যি সুন্দর পোলাও হয়েছিল, খুব খাওয়া গেল। কে রেঁধেছিল? তুই? মানি মুখ টিপিয়া হাসিয়া বলিল, বলো না কে? তুই? ঠিক ধরেছ। আজ তাহলে খুশি তো? মনে কোনো কষ্ট থাকে তো বলো। খুশি বই কি, সেদিন যে কাঁদতে কাঁদতে যাচ্ছিলুম পোলাও না খেতে পেয়ে। তবে কষ্ট একটা আছে। কি বলো না? কাল তুই অত রাগ করলি কেন আমার ওপরে হঠাৎ? আমার কি দোষ ছিল? মানে স্থির দৃষ্টিতে বিপিনের দিকে চাহিয়া বলিল, বলবো?
বলতাম না, কিন্তু যখন বলতে বললে তখন বলি। আমার কাছে কখনো কোনো কথা গোপন করতে না বিপিনদা, মনে ভেবে দেখো। বাবার হাত বাক্স থেকে চাকু ছুরি পড়ে গিয়েছিল, তুমি কুড়িয়ে পেয়ে কাউকে বলনি, শুধু আমায় বলেছিলে, মনে আছে? সে কতকালের কথা, তোর মনে আছে এখনো? মানি সে কথার কোনো উত্তর না দিয়া বলিয়াই চলিল, সেই তুমি জীবনে এই প্রথম আমার কাছে গোপন করলে। এতে আমায় যে কত কষ্ট দিলে বুঝতে পারো? তুমি দূরে রেখে চলতে পারলে যেন বাঁচো। ভুল কথা মানি, সেজন্যে নয়। কথাটা তোমার মার বিরুদ্ধে বলা হতো নয় কি? ছেলে মানুষই করো না। অন্য কথা গোপনে আর এ কথা গোপনে তফাৎ নেই। মানি হাসি মুখে কৃত্রিম বিদ্রুপের সুরে বলিল, বেশ গো ধর্মপুত্র যুধিষ্ঠির, বেশ, এখন যা বলি তাই শোনো। এই সময় ভেতরের রোয়াকে জমিদার গৃহিণীর সাড়া পাইয়া বিপিন চট করিয়া জানালার ধার হইতে সরিয়া গেল। পরদিনই বিপিনকে ধোপাখালির কাছারিতে ফিরিতে হইল। আজকাল বেশ লাগে পলাশপুরের জমিদার বাড়ি থাকিতে, বিশেষত মানির সঙ্গে পুনরায় আলাপ জমিবার পর হইতে সত্যই বেশ লাগে। কিন্তু সেখানে বসিয়া থাকিবার জন্য অনাদি চৌধুরী তাহাকে মাহিনা দিয়া নায়েব নিযুক্ত করেন নাই। সমস্ত দিন মহালের কাজে টোটো করিয়া ঘুরিয়া সন্ধ্যাবেলা বিপিন কাছারি ফিরিয়া একা বসিয়া থাকে। ভারী নির্জন বোধ হয় এই সময়টা। পৃথিবীতে যেন কেহ কোথাও নাই। কাছারির ভৃত্যটি রান্নার জোগাড় করিতে বাহির হয়, কাঠ কাটে, কখনো বা দোকানে তেল নুন কিনিতে যায়। সুতরাং বিপিনকে থাকিতে হয় একেবারে একা। এই সময় আজকাল মানির কথা অত্যন্ত মনে হয়। সেদিন পোলাও খাওয়ানোর পর হইতে বিপিন মানির কথা ভাবে। এমন একদিন ছিল যখন মানি ছিল তাহার খেলার সাথী। সে কিন্তু অনেক দিনের কথা। যৌবনের প্রথমে বদখেয়ালের ঝোঁকে অন্ধকার রাত্রে পথের ধারে ঘাসের উপর অর্ধচেতন অবস্থায় শুইয়া মানির মুখ কতবার মনে পড়িত। আর একবার মনে পড়িয়াছিল বিবাহের দিন। বড় বেশি মনে পড়িয়াছিল। নববধূর মুখ দেখিয়া বিপিন ভাবিয়াছিল, মানির মুখের কাছে এর মুখ, কিসের সঙ্গে কি। এ কথা সত্য। মানে 16 বছরের সে লাবণ্য ভরা মুখশ্রী আর নাই। এবার কয়েকদিন পরে মানিকে দেখিয়া বুঝিল যে মেয়েদের মুখে পরিবর্তন যত শীঘ্র আসে, বয়স তাহার বিজয় অভিযানের দৃপ্ত রথচক্ররেখা যত শীঘ্র আঁকিয়া রাখিয়া যায় মেয়েদের মুখে, পুরুষদের মুখে তত শীঘ্র পারে না। কিন্তু তাহাতে কিছু আসে যায় না, সেই মানেই তো বটে। বিপিন ভালোই জানিত জমিদারের মেয়ে মানির সঙ্গে তাহার বিবাহ হইতে পারে না, সে জিনিসটা সম্পূর্ণ অসম্ভব। তবুও মানির বিবাহের সংবাদে সে যেন কেমন নিরাশ হইয়া পড়িয়াছিল। আজও তাহা মনে আছে। তখন বিপিনের বাবা বাঁচিয়াছিলেন। মনিবের মেয়ের বিবাহের জন্য তিনি গ্রামের গোয়ালপাড়া হইতে ঘি কিনিয়া টিনে ভর্তি করিতেছিলেন। গাওয়া ঘি বিপিনদের গ্রামে খুব সস্তা, এজন্য অনাদিবাবু নায়েবকে ঘি জোগাড় করিবার ভার দিয়াছিলেন। বিবাহের পূর্বদিন বৈকালের ট্রেনে বিপিনের বাবা 3 টিন গাওয়া ঘি, 3 টিন ঘানি ভাঙা সরিষার তৈল, তরি তরকারি, কয়েক হাড়ি দই লইয়া জমিদার বাড়ি রওনা হইলেন। বিপিন কিছুতেই যাইতে চাহিল না দেখিয়া তাহার বাবা ও মা কিছু আশ্চর্য হইয়াছিলেন। বিপিন তখন গ্রামের মাইনর স্কুলে 3য় পণ্ডিতের পদে সবে ঢুকিয়াছে, মাত্র 20 বছর বয়স। তারপর সব একরকম চুকিয়া গিয়াছিল। আজ 7 বছর মানির সঙ্গে তাহার দেখাশোনা হয় নাই। তারপর কত কি পরিবর্তন ঘটিয়া গেল তাহার জীবনে। তাহার বাবা মারা গেলেন,
কুসঙ্গে পড়িয়া সে কি বদ খেয়ালিটাই না করিল। বাবার সঞ্চিত কাঁচা পয়সা হাতে পাইয়া দিন কতক সে ধরাকে সরা দেখিয়া বেড়াইতে লাগিল। তারপর তাহার নিজের বিবাহ হইল। বিবাহের বছর খানেক পরে বিপিন হঠাৎ একদিন আবিষ্কার করিল যে সে সম্পূর্ণরূপে নিঃস্ব। না আছে হাতে পয়সা, না আছে তেমন কিছু জমি জমা। সে কি ভয়ানক অভাব অনটনের দিন আসিল। তারপরে সচ্ছল গৃহস্থের ছেলে বিপিন তেমন অভাব কখনো কল্পনা করে নাই। ধাক্কা খাইয়া বিপিন প্রথম বুঝিল যে সংসারে একটি টাকা খরচ করা যত সহজ, সেই টাকাটি উপার্জন করা তত সহজ নয়। টাকা যেখানে সেখানে পড়িয়া নাই, আয় করিয়া তবে ঘরে আনিতে হয়। কিছুকাল কষ্টভোগের পর বিপিন প্রতিবেশীদের পরামর্শে বাবার পুরানো চাকুরি স্থলে গিয়া উমেদার হইল। অনাদিবাবু বিপিনের বাবাকে যথেষ্ট ভালোবাসিতেন। এক কথায় বিপিনকে চাকুরি দিলেন। আজ প্রায় 1 বছরের উপর বিপিন এখানে চাকুরি করিতেছে, কিন্তু তাহার এ চাকুরি আদৌ ভালো লাগে না। যত দিন যাইতেছে ততই বিপিনের বিতৃষ্ণা বাড়িতেছে চাকুরির উপর। ইহার অনেক কারণ আছে। প্রথম ও প্রধান কারণ, অনাদিবাবু ও তাহার স্ত্রীর টাকার তাগাদায় তাহার রাত্রে ঘুম হয় না। রোজ টাকা আদায় হয় না। ছোট জমিদারি, তেমন কিছু আয়ের সম্পত্তি নয়, অথচ তাহাদের প্রতিদিনের বাজার খরচের জন্য নায়েবকে টাকা পাঠাইতে হইবে। কেবল টাকা পাঠাও, টাকা পাঠাও এই বলি। রাত্রে ঘুমাইয়া সুখ হয় না। কাল সকালেই অনাদিবাবুর চিরকুট লইয়া বিরুহারি পলাশপুর হইতে আসিয়া হাজির হইবে। খাইয়া ভাত হজম হয় না উদ্বেগে। আর একটি কারণ, ধোপাখালির এই কাছারিতে একা 12 মাস থাকা তাহার পক্ষে ভীষণ কষ্টকর। বিপিন এখনো যুবক। 4-5 বছর আগেও সে বাপের পয়সা হাতে পাইয়া যথেষ্ট ফুর্তি করিয়াছে। সে আমোদের রেশ এখনো মন হইতে যায় নাই। বন্ধু বান্ধব লইয়া আড্ডা দেওয়ার সুখ সে ভালোই বোঝে। যদিও পয়সার অভাবে আজ অনেক দিন হইল সেসব বন্ধ আছে, তবুও গল্প গুজব করিতেও তো মন চায়। তাহাতে তো পয়সা লাগে না। বাড়িতে থাকিতে বাড়িতেই দুবেলা কত লোক আসিত, গল্প করিত। এই দুরাবস্থার উপরও বিপিন তাহাদিগকে চা খাওয়ায়, তামাক খাওয়ায়। বন্ধু বান্ধবদের পান খাওয়ানোর জন্য প্রতি হাটে তাহার 1 গোছ পান লাগে। অত পান সাজিতে হয় বলিয়া মনোরমা কত বিরক্তি প্রকাশ করে, কিন্তু বিপিন মানুষজনের যাতায়াত বড় ভালোবাসে। তাহাদের আদর আপ্যায়ন করিতে ভালোবাসে। দুরাবস্থায় পড়িলেও তাহার নজর ছোট হয় নাই। জমিদার বাবু ও তাহার গৃহিণীর মতো। ধোপাখালি গ্রামে ভদ্রলোকের বাস নাই। যত মুচি, গোয়ালা, জেলে প্রভৃতি লইয়া কারবার। তাহাদের সঙ্গে যতক্ষণ কাজ থাকে ততক্ষণই ভালো লাগে। কাজ ফুরাইয়া গেলে তাহাদের সঙ্গ বিপিনের আর এতটুকু সহ্য হয় না। অথচ একা থাকাও তাহার অভ্যাস নাই। নির্জন কাছারি ঘরে সন্ধ্যাবেলা একা বসিয়া থাকিতে মন হাঁপাইয়া উঠে। এমন একটা লোক নাই যাহার সঙ্গে একটু গল্প গুজব করা যায়। আজকাল এই সময় মানির কথাই বেশি করিয়া মনে পড়ে। কাছারির চাকর ছোকরা ফিরিয়া আসে। কোনো কোনো দিন তাহার সঙ্গে সামান্য একটু গল্প গুজব হয়। তারপর সে রান্নার জোগাড় করিয়া দেয়। বিপিন রাঁধিতে বসে। কাছারির বাদাম গাছটার পাতায় বাতাস লাগিয়া কেমন একটা শব্দ হয়। ঝোপে ঝাড়ে জোনাকি জলে। জেলেপাড়ার গদাধর পাড়ুইয়ের বাড়িতে রোজ রাত্রে পাড়ার লোক জুটিয়া হরিনাম করে। তাহাদের খোল করতালের আওয়াজ পাওয়া যায়। ততক্ষণ রান্নাবাড়া সারিয়া বিপিন খাইতে বসে। এক একদিন এই সময় হঠাৎ কামিনী আসিয়া উপস্থিত হয়। হাতে 1 বাটি দুধ। রান্নাঘরে উকি মারিয়া বলে, খেতে বসলে নাকি বাবা?
এসো মাসি এসো, এই সবে বসলাম খেতে। এই একটু দুধ আনলাম। ওরে শম্ভু, বাবুকে বাটিটা এগিয়ে দে দেখি। আমি আর রান্নাঘরের ভেতর যাব না। না, কেন আসবে না মাসি? এসো তুমি, বসো এখানে, খেতে খেতে গল্প করি। কামিনী কিন্তু দরজার চৌকাঠ পার হইয়া আর বেশি দূর এগোয় না। সেখান হইতে গলা বাড়াইয়া বিপিনের ভাতের থালার দিকে চাহিয়া দেখিবার চেষ্টা করিয়া বলে, কি রাতলে আজ এ বেলা? আলু ভাতে আর ও বেলার মাছ ছিল। ওই দিয়ে কি মানুষ খেতে পারে? না খেয়ে খেয়ে তোমার শরীর ওই রকম রোগা কাঠি। একটু ভালো না খেলে দিলে শরীর সারবে কেমন করে? তোমার বাবার আমলে দুধ ঘিয়ের স্রোত বয়ে গিয়েছে কাছারিতে। এই বড় বড় মাছ, তরি তরকারির তো কথাই। বিপিন জানে কামিনী মাসি বাবার কথা একবার উঠাইবেই কথাবার্তার মাঝখানে। সে কথা না উঠাইয়া বুড়ি যেন পারে না। সময় স্রোত বিনোদ চাটুর্যে নায়েবের পর হইতেই বন্ধ হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া গিয়াছে। কামিনী মাসির পক্ষে তাহার এতটুকু অগ্রসর হয় নাই। পৃথিবী নবীন ছিল, জীবনে আনন্দ ছিল, আকাশ বাতাসের রং অন্য রকমই ছিল, দুধ ঘি অপর্যাপ্ত ছিল, কাছারির দাপট ছিল, ধোপাখালিতে সত্য যোগ ছিল স্বর্গীয় বিনোদ চাটুর্যে নায়েবের আমলে। সেসব দিন আর কেহ ফিরাইয়া আনিতে পারিবে না। বিনোদ চাটুর্যের সঙ্গে সঙ্গে সব শেষ হইয়া গিয়াছে। ভোজনের উপকরণের স্বল্পতার জন্য কামিনী মাসির অনুযোগ এক প্রকার নিত্য নৈমিত্তিক ঘটনা। তাহা ছাড়া কামিনী মাসি প্রায়ই দুধটুকু ঘিটুকু, কোনোদিন বা এক ছড়া পাকা কলা খাইবার সময় লইয়া হাজির হইবেই। খানিকটা আপন মনে পুরানো আমলের কাহিনীর বর্ণনা করিয়া বৃদ্ধা উঠিয়া চলিয়া যায়। সে বর্ণনা প্রায় প্রত্যহ সন্ধ্যায় বিপিন শুনিয়া আসিতেছে আজ 1 বছর। তবু আবার শুনিতে হয় তাহারই পরলোকগত পিতার সম্বন্ধে কথা। না শুনিয়া উপায় কি? দিন 10 পরে বিপিন বাড়ি হইতে স্ত্রীর চিঠি পাইয়া জানিল তাহার ভাই বলাই রানাঘাট হাসপাতালে আর থাকিতে চাহিতেছে না। বৌদিদিকে অনবরত চিঠি লিখিতেছে, দাদাকে বলো বৌদিদি আমায় এখান থেকে বাড়ি নিয়ে যেতে, আমার অসুখ সেরে গিয়েছে, আর এখানে থাকতে ভালো লাগে না। স্ত্রীর চিঠি পাইয়া বিপিন খুব খুশি হইল না। ইহাতে শুধু কয়েকটি মাত্র সাংসারিক কাজের কথা ছাড়া আর কিছুই নাই। এমন কিছু বেশি দিন তাহাদের বিবাহ হয় নাই যে 2-1টি ভালোবাসার কথা চিঠিতে সে স্ত্রীর নিকট হইতে আশা করিতে পারে না। আজ বলিয়াই বা কেন? মনোরমা কবেই বা চিঠিতে মধু ঢালিয়াছিল। অবশ্য এ কথা খানিকটা সত্য যে এতদিন সে বাড়িতেই ছিল। মনোরমার কোনো প্রয়োজন ঘটে নাই তাহাকে চিঠি লিখিবার। তবুও তো সে 1 বৎসর পলাশপুরে চাকুরি করিতেছে। তাহার এই প্রথম স্ত্রীর নিকট হইতে দূরে বিদেশে প্রবাস যাপন। অন্য অন্য স্ত্রীরা কি তাহাদের স্বামীদের নিকট এই অবস্থায় এই রকম কাঠখোট্টা চিঠি লেখে? বিপিন জানে না এই অবস্থায় স্ত্রীরা স্বামীদের কিরকম চিঠি লেখে, কিন্তু তাহার বিশ্বাস বিরহিণী স্ত্রীরা বিরহ বেদনায় অস্থির হইয়া প্রবাসী স্বামীদের নিকট কত রকমের তাহাদের মনের ব্যথা জানায়, বারবার মাথার দিব্য দিয়া বাড়ি আসিতে অনুরোধ করে। নাটক নোবেলে সে এরূপ পড়িয়াছেও বটে। প্রথম কথা, মনোরমা তাহাকে চিঠি কয়খানা লিখিয়াছে 1 বছরের মধ্যে? 5-6 খানার বেশি নয়। অবশ্য তাহার একটা কারণ বিপিন জানে। সংসারে পয়সার অনটন। একখানা খামের দাম 4 পয়সা। সংসারের খরচ বাঁচাইয়া জোটানো মনোরমার পক্ষে সহজ নয়। সে যাক, কিন্তু সেই 4-5 খানা চিঠিতেও কি 2-1টা ভালো কথা লেখা চলিত না? মনোরমার চিঠি আসে, টাকা পাঠাও, চাল নাই, তেল নাই, অমুকের কাপড় নাই, তুমি কেমন আছো? আমরা ভালো আছি। কখনো এ কথা থাকে না, একবার বাড়ি এসো,
তোমাকে অনেক দিন দেখি নাই, দেখিতে ইচ্ছা করে। বিপিন চিঠি পাইয়া বাড়ি যাইবার উদ্যোগ করিতে লাগিল, স্ত্রীকে দেখিবার জন্য নয়, বলাইকে হাসপাতাল হইতে বাড়ি লইয়া যাইবার জন্য। ছোট ভাইটিকে সে বড় ভালোবাসে। রানাঘাটের হাসপাতালে পড়িয়া থাকিতে তাহার কষ্ট হইতেছে, বাড়ি যাইতে চায়। ভরসা করিয়া দাদাকে লিখিতে পারে নাই, পাছে দাদা বকে। তাহাকে বাড়ি লইয়া যাইতেই হইবে। সে পলাশপুর রওনা হইল। 3 দিনের ছুটি চাহিতেই জমিদার বাবু বলিলেন, এই তো সেদিন এলে হে বাড়ি থেকে, আবার এক্ষুনি বাড়ি কেন? বিপিন জমিদারকে সমীহ করিয়া স্ত্রীর চিঠির কথা পূর্বে বলে নাই, এখন বলিল। ভাইকে হাসপাতাল হইতে লইয়া যাইবার কথাও বলিল। অনাদিবাবু অপ্রসন্ন মুখে বলিলেন, যাও, কিন্তু তুমি বাড়ি গেলে আর আসতে চাও না। জামাই চলে গিয়েছেন, মানি এখানে রয়েছে। সামনের শনিবারে আবার জামাই আসবেন, রোজ 2-3 টাকা খরচ। তুমি মহাল থেকে চলে এলে আদায়পত্তর হবে না, আমি পড়ে যাব বিষম বিপদে। 3 দিনের বেশি আর 1 দিনও যেন না হয় বলে দিলাম। মানির সঙ্গে দেখা করিবার প্রবল ইচ্ছা সত্ত্বেও বিপিন দেখিল তাহা একরূপ অসম্ভব। সে থাকে বাড়ির মধ্যে, তাহাকে ডাকিয়া দেখা করিতে গেলে হয়তো মানির মা সেটা পছন্দ করিবেন না। যাইবার পূর্ব মুহূর্তে কিন্তু বিপিন ইচ্ছাটা কিছুতেই দমন করিতে পারিল না। একটিমাত্র ছুতা ছিল, বিপিন সেইটাই অবলম্বন করিল। সে যাইবার পূর্বে একবার জমিদার গৃহিণীর নিকট বিদায় লইতে গেল। ও মাসিমা, কোথায় গেলেন? ও মাসিমা। ঝি বলিল, মা ওপরে পুজোয় বসেছেন, দেরি হবে নামতে, এই বসলেন। বিপিন একবার ভাবিয়া একটু ইতস্তত করিয়া বলিল, তাই তো, বসবার তো সময় নেই, রানাঘাট হাসপাতালে যেতে হবে। একটা কথা ছিল। আচ্ছা, আর কেউ আছে? কথাটা না হয় বলে যেতাম। দিদিমণিকে ডেকে দেব? দিদিমণি রান্না বাড়িতে রয়েছে, দেখব। তা মন্দ নয়, তাই না হয় দাও, কথাটা বলেই যাই। ঝি বাড়ির ভিতরে চলিয়া গেল এবং একটু পরে মানি বাহিরের রোয়াকে আসিয়া দাঁড়াইয়া বলিল, এই যে বিপিনদা, কখন এলে? এসেছি 1 ঘণ্টা 2 হলো। কর্তার কাছে কাজ ছিল, আমি 3 দিনের ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। ঝি তখনও রোয়াকে দাঁড়াইয়া আছে দেখিয়া মানি বলিল, যা তো হিমি, ওপরে আমার ঘর থেকে কর্পূরের শিশিটা নিয়ে বামুন ঠাকুরনকে রান্নাঘরে দিয়ে আয়। ঝি চলিয়া গেল। মানি বিপিনের দিকে চাহিয়া বলিল, 2 ঘণ্টা এসেছ বাইরে? কই, আমি তো শুনিনি। চা খেয়েছ? না। তুমি কখন যাবে? কেন এখন হঠাৎ বাড়ি যাচ্ছ যে? বিপিন এদিক ওদিক চাহিয়া নিম্নকণ্ঠে বলিল, সে কৈফিয়ত তোমার বাবার কাছে দিতে হয়েছে 1 দফা, তোমার কাছেও আবার দিতে হবে নাকি? নিশ্চয়ই দিতে হবে, আমি তো জমিদারের মেয়ে, দেবে না কেন? তবে দিচ্ছি। আমার ভাই বলাইকে তোর মনে আছে? সে একবার কেবল বাবার সঙ্গে এখানে এসেছিল, তখন সে ছেলে মানুষ। সে রানাঘাট হাসপাতালে। তারপর বিপিন সংক্ষেপে বলাইয়ের অসুখের ব্যাপারটা বলিয়া গেল। মানি বলিল, চা খেয়ে যাও, বসো, আমি করে আনি। বিপিন রাজি হইল না, বলিল, থাক মানি, আমায় অনেকটা পথ যেতে হবে এই অবেলায়। একটা কথা জিজ্ঞেস করি, যদি আমার আসতে 2-1 দিন দেরি হয়, কর্তাবাবুকে বলে ছুটি মঞ্জুর করিয়ে দিতে পারবি? মানি বরাভয় দানের ভঙ্গিতে হাত তুলিয়া চাপা হাসি মুখে কৃত্রিম গাম্ভীর্যের সুরে বলিল, নির্ভয়ে চলে যাও বিপিনদা, অভয় দিচ্ছি। 3 দিনের জায়গায় 7 দিন থেকে এসো, বাবাকে শান্ত করবার ভার আমার উপর রইল। বিপিন হাসিয়া বলিল, বেশ,
বাঁচলাম। দেবী যখন অভয় দিলে তখন আর কাকে ডরাই। চলি তবে। না, একটু দাঁড়াও, কিছু না খেয়ে যেতে পারবে না। কোন সকালে ধোপাকালি থেকে খেয়ে বেরিয়েছ? একটু জল খেয়ে যেতেই হবে। আমি আসছি। মানি উত্তরের অপেক্ষা না করিয়াই বাড়ির ভিতরে চলিয়া গেল এবং একটু পরে একখানা আসন আনিয়া রোয়াকের একপাশে পাতিয়া দিয়া বলিল, এসো বসো উঠে। বলিয়াই সে আবার ক্ষিপ্র পদে অদৃশ্য হইল। মানির আগ্রহ দেখিয়া বিপিন মনে কেমন এক ধরনের অপূর্ব আনন্দ অনুভব করিল। এ অনুভূতি তাহার পক্ষে সম্পূর্ণ নূতন। এমনকি সেদিন পোলাও খাওয়ানোর দিনও হয় নাই। সেদিন সে ব্যাপারটাকে খানিকটা সাধারণ ভদ্রতা, খানিকটা মানির রাধিবার বাহাদুরি দেখানোর আগ্রহের ফল বলিয়া ভাবিয়াছিল। কিন্তু আজ মনে হইল মানির এ টান আন্তরিক। মানি তাহার সুখ দুঃখ বোঝে। বিপিনের সত্যই ক্ষুধা পাইয়াছে। ভাবিয়াছিল রানাঘাটের বাজারে কিছু খাইয়া লইয়া তবে মিশন হাসপাতালে যাইবে। আচ্ছা, মানি কি করিয়া তাহা বুঝিল? একটা থালায় মানি খাবার আনিয়া বিপিনের সামনে রাখিয়া বলিল, খেয়ে নাও, আমি চায়ের জল বসিয়ে এসেছি, দৌড়ে চা করে আনি। থালার দিকে চাইহা বিপিনের মনে হইল বাড়িতে এমন কিছু খাবার ছিল না। তেমন কৃপণই বটে জমিদার গিন্নি। মানি বেচারি হাতের কাছে তাড়াতাড়ি যাহা পাইয়াছে, কিছু মুড়ি, এক থাবা দুধের সর, খানিকটা গুড়, এরই মধ্যে আবার দুইখানা থিন অ্যারারুট বিস্কুট, তাহাই আনিয়া ধরিয়া দিয়াছে। মানি ইতিমধ্যে একমালা নারিকেল ও একখানা দা হাতে ব্যস্তভাবে আসিয়া হাজির হইল। কোথা হইতে নারিকেল মালাটি খুঁজিয়া টানিয়া বাহির করিয়াছে এইমাত্র। নারকোল খাবে বিপিনদা? দাঁড়াও, একটু নারকোল কেটে দি। কুড়ুনিখানা খুঁজে পেলাম না, তোমার আবার দেরি হয়ে যাবে। কেটেই দি, খাও। মুড়ি দিয়ে, সর দিয়ে, গুড় দিয়ে মাখো না, আস্তে আস্তে বসে খাও। আবার কখন খাবে তার ঠিক নেই কো। চা আনি। একটু পরে চা হাতে যখন মানি আসিয়া দাঁড়াইল, তখন বিপিন যেন নূতন চোখে মানিকে দেখিল। মানি যেন তাহার কাছে এক অননুভূতপূর্ব বিস্ময় ও তৃপ্তির বার্তা বহন করিয়া আনিল। এই আগ্রহ ভরা আন্তরিকতা, এই যত্ন বিপিন কখনো মনোরমার নিকট হইতে পায় নাই। মনোরমা যে তাহাকে তাচ্ছিল্য করিয়া থাকে, ভালোবাসে না, তাহা নয়। সে অন্য ধরনের মেয়ে। গোটা সংসারটার দিকে তাহার দৃষ্টি। মা, বিনা, ছেলে মেয়ে, এমনকি বাড়ির কৃষাণের দিকে পর্যন্ত। একা বিপিনের সুখ দুঃখ দেখিবার অবকাশ তাহার নাই। বিপিন নিজের সংসারে 5 জনের মধ্যে একজন হইয়া মনোরমার যৌথ সেবার কিছু অংশ পাইয়া আসিয়াছে এতদিন। তাহাতে এমন তৃপ্তি কোনোদিন সে পায় নাই। চা পান শেষ করিয়া বিপিন উঠিল। বলিল, মাসিমার সঙ্গে দেখা হলো না, বলিস আমার কথা মানি, চললুম। এসো, কিন্তু বেশি দিন দেরি করলে চাকরির জন্য দায়ী আমি নই, মনে থাকে যেন। খানিকটা আগে অভয় দিয়েছ দেবী, মনে আছে? 2 মাস দেরি করলেও কি অভয় দেওয়া বহাল রইল? বারে, আমি বলেছি 3 দিনের জায়গায় 7 দিন, না হয় ধরো 10 দিন, না হয় ধর 1 মাস, না হয় ধর 3 মাস। সেসব হবে না। সোজা কথা শোনো বিপিনদা, আমার তো বাবার কাছে বলবার মুখ থাকা চাই। পরে গম্ভীর মুখে বলিল, কথা দিয়ে যাও কদিনে আসবে। না, সত্যি তোমার কথা আমার বিশ্বাস হয় না। আমি কি বলেছিলুম প্রথম দিন, মনে আছে? বিপিন কৃত্রিম ব্যঙ্গের সুরে বলিল, হ্যাঁ বলেছিলে, চাকরিতে টিকে থাকলে তুমি আমার ভালোর চেষ্টা করবে। মানি হাসিয়া বলিল, মনে আছে তাহলে? বেশ, এখন এসো তাহলে, বেলা গেল। পথে উঠিয়াই মানির কথা মনে করিয়া বিপিনের দুঃখ হইল। বেচারি ছেলে মানুষ,
সংসারের কি জানে? জমিদারির যে অবস্থা, মানে কি উন্নতি করিয়া দিবে তাহার? দেনা ইতিমধ্যে প্রায় ৫-৬ হাজারে দাঁড়াইয়াছে রানাঘাটের গোবিন্দ পালের গদিতে। সদর খাজনা দিবার সময় প্রতি বৎসর তাহার নিকট হ্যান্ডনোট কাটিতে হয়। ইহা অবশ্য বিপিন এখানে চাকুরিতে ভর্তি হইবার পূর্বের ঘটনা। খাতাপত্র দেখিয়া বিপিন জানিতে পারিয়াছে গোবিন্দপাল নালিশ ঠুকিলেই জমিদারির নিলামে চড়িবে। মানে মেয়ে মানুষ, বিষয় সম্পত্তির কি বোঝে? ভাবিতেছে সে মস্ত জমিদারের মেয়ে, চেষ্টা করিলেই বিপিন দাদার বিশেষ উন্নতি করিয়া দিতে পারিবে। বিপিনের হাসি পাইল, দুঃখ হইল। বেচারি মানি। কেমন লাগলো আজকের গল্প পাঠ? বিপিনের সংসার সম্বন্ধে আরো কিছুটা জানা গেল তো? এবার দেখা যাক বিপিন ঠিক কদিনের মাথায় ফিরে আসেন, বা মানির কথা সে রাখে কিনা। জানার জন্য অবশ্যই শুনতে হবে তৃতীয় পর্বটি। খুব তাড়াতাড়ি তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপিনের সংসার কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।